আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সাথে সম্মানিত ভিউয়ার্স, প্রত্যাশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি কতগুলো টপিক নিয়ে কথা বলবো মালয়েশিয়ার বিষয়ে। সেটা হলো মালয়েশিয়াতে বর্তমান মালয়েশিয়ান গভর্নমেন্ট যেই অ্যানাউন্সমেন্ট দিয়েছে, সেই অ্যানাউন্সমেন্ট অনুযায়ী কোন কাজের চাহিদা পত্র বেশি, অর্থাৎ কোন কাজের ডিমান্ডের বেশি তারা অনুমোদন দিবে। পাশাপাশি বাংলাদেশিদের জন্য বা ওয়ার্কারদের জন্য কোন কাজে যাওয়া সবচেয়ে বেটার হবে। এরপরও প্রেক্ষাপট আসলে পরিবর্তন হয়। তো মালয়েশিয়ার কতগুলো সেক্টর আছে, সেক্টর বাই সেক্টরের এক্সপ্লেইন আমি আজকে করতে চেষ্টা করব। সেটা হলো নাম্বার ওয়ান, মালয়েশিয়াতে কতগুলো সেক্টর আছে, যেমন ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং অর্থ হলো উৎপাদন, সামগ্রীকে বোঝায়। সেটা হলো মালয়েশিয়ান যতগুলো ফ্যাক্টরি, অর্থাৎ যেসব জায়গা থেকে প্রোডাকশন হয়, প্রোডাকশান ম্যানুফ্যাকচারিং মূলত মালয়েশিয়ার মূল ফোকাস। তো মালয়েশিয়াতে এবার আপনার সবচেয়ে বেশি ডিমান্ড আসবে সেটা হলো ফ্যাক্টরিতে এবং ওয়্যার হাউস। এখন অনেকে বলবেন ওয়্যার হাউস কি? ওয়্যার হাউস অলমোস্ট লাইক ফ্যাক্টরির মতোই অ্যাক্টিভিটি তাদের। বড় ওয়্যার হাউস থাকে, ওখানে মাল স্টোরেজ করে, এটা হলো ফ্যাক্টরি। তো মালয়েশিয়াতে আপনার মোস্টলি এবং সবচেয়ে ফেমাস জব হলো ফ্যাক্টরিতে। তার কারণ ফ্যাক্টরিতে বেসিক 1700 রিয়েল, রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত, এবং ওভারটাইম অ্যাজ ওয়েল যদি হয় সেটা 1.5, সানডে ডবল, পাবলিক 3 ফল। এটা মালয়েশিয়ান গভর্নমেন্টের রুলস। এখন সব কোম্পানি 100% রুলস মানে সেটা আমি কখনোই বলবো না। যাই হোক, 26 দিনে তারা 1700 রিঙ্গিত ধরে, ওভারটাইম 1.5 দেয়, সানডে ডবল, পাবলিক 3 ফল। অনেক কোম্পানি সানডে ডবল দেয়, পাবলিকও ডবল দেয়, তবে মালয়েশিয়ান রুলস অনুযায়ী 3 গুণ দিতে হয়। আরেকটা বিষয় হলো মালয়েশিয়াতে মোস্টলি প্রবাবলি ডিসিপ্লিনে থাকে ফ্যাক্টরির ওয়ার্কারগুলাই, এটা আমি দেখে আসছি। এরপরে আসেন এই ফ্যাক্টরিতে আসলে কোন কোন ফ্যাক্টরি, অর্থাৎ মালয়েশিয়াতে যত ধরনের ফ্যাক্টরি আছে, যেমন আপনার একটা সময় মালয়েশিয়াতে প্রচুর ডিমান্ড ছিল হ্যান্ড গ্লোভস, যেটাকে মালয়েশিয়ান ভাষা বলে সারুং তাঙ্গান। এটাতে এটাকে আমরা ইংলিশে বলি হ্যান্ডস গ্লোভ, আমরা বাংলায় বলি এই হাত মোজা। এটা একসময় প্রচুর ওয়ার্কার যাওয়ার সুযোগ ছিল, বাট বর্তমানে ওই সেক্টরের একটা বাজে বা খুব খারাপ সময় যাচ্ছে। তো যাদের মালয়েশিয়াতে টপ লেভেলের যে কোম্পানিগুলো ছিল, যেমন টপ গ্লোভ, ওয়াইটিওয়াই, এরপরে ডব্লিউআরপি, এরপরে মোটামুটি ফেমাস অনেকগুলি কোম্পানি ছিল, সুপারম্যাক্স সহ। এদের এখন অর্ডার আগের মতো খুব একটা নেই। অর্থাৎ আগে যদি তাদের ওভারটাইম হইতো প্রতি মাসে আপনার 3 ঘন্টা করে বা 4 ঘন্টা করে, এমনও সময় ছিল তারা ওভারটাইম করতো 8 ঘন্টা, বেসিক করতো 8 ঘন্টা। এখন মোস্টলি হ্যাঁ, মোস্টলি তারা এখন বেসিক হয়তো কোনো কোনো ফ্যাক্টরিতে 2-3 ঘন্টা ওভারটাইম হয়। তো যাই হোক, আসলে ওই চাইনিজে বা চায়নাতে এবং ইন্দোনেশিয়া সহ অনেক দেশে কিন্তু এখন এই ফ্যাক্টরি তারা শিফট করার কারণে, কস্ট কম হওয়ার কারণে অনেক ডিমান্ড এখন ওইসব দেশে চলে গেছে। তারপরেও এখনও আছে, তবে ছোটো ছোটো কোম্পানিগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, এটা আমার জানা মতে বা আমার যে এক্সপিরিয়েন্স।
কারণ আমি গত বছর একটা কোম্পানিতে কিছু লোক পাঠাইছি। ওই কোম্পানিতে ফ্যাক্টরি, গ্লোব ফ্যাক্টরি ছিল। ওই ফ্যাক্টরিতে কোনো ম্যানুফ্যাকচারিং না হওয়ার কারণে ওদেরকে মালিকে অন্য কোম্পানিতে এখন কাজ দিচ্ছে। তো যাই হোক, নোশান, নোশান একটা ফ্যাক্টরি বড়, টপগুলো, সুপারম্যাক্স, নোশান, Y2Y, WRP, অনেক ভালো ভালো কোম্পানি ছিল আপনার। তো এগুলি এখন আসলে ডিমান্ড আগের তুলনায় খুবই কম, বাট অন্য অন্য যেই সেক্টর ফ্যাক্টরিগুলো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আরেকটা সেক্টরের প্রতি হয়তো আপনারা জানেন কিনা জানি না, স্ক্র্যাপ, মালয়েশিয়া স্ক্র্যাপ মেটালের উপরে একটা ঝড় বয়ে গেছে। আমার মনে হয় ফিউচারে স্ক্র্যাপ মেটালের কাজও খুব একটা পাবেন না, কারণ মালয়েশিয়াতে স্ক্র্যাপ মেটাল ব্যান করার কারণে তারা অন্য অন্য দেশে ডাইভার্ট হয়ে গেছে, অর্থাৎ তাদের যেই লোকেশন অন্য অন্য দেশে শিফট করছে। সো অন্য অন্য যে আদার্স যে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিগুলোতে আপনারা যেতে পারেন নিঃসন্দেহে, কোনো সমস্যা নাই। আর যেহেতু মালয়েশিয়া গভর্নমেন্ট বলে, আসলে গভর্নমেন্ট যখন বলে প্রতিবারে বলে যাচাই বাছাই করে আমরা ডিমান্ড দিই যেন ওয়ার্কার হয়রানি না হয়, সেটা তারা বলে, এটা অ্যাজ ওয়েল ফর্মালিটি তারা বলতে হবে। আরেকটা কাজ হলো আপনার সুপার শপ, গ্লোসারি আইটেম, যেমন মালয়েশিয়াতে কিছু বিখ্যাত সুপার শপ গ্লোসারি আইটেম আছে, যেমন আপনার NSK আসে, মাইডিন, এরপরে 99, এরপরে সেগি ফ্রেশ, এরপরে আপনার 7-Eleven। তো এই কাজগুলা আপনার এই মোটামুটি আপনারা করতে পারেন। তবে আমার কাছে সবচেয়ে ফেমাস মনে হয় ফ্যাক্টরির কাজ। তারপরেও অনেকেরই চাহিদা যে সুপার শপে বা এই গ্লোসারি শপে যাওয়ার জন্য, এগুলো তো আপনারা নিঃসন্দেহে যেতে পারেন। তবে এগুলো তো আপনার ইন অ্যাভারেজ 2 থেকে 3 হাজার টাকার মধ্যে আপনার স্যালারি থাকবে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। খুব যে আপনার এখানে প্রচুর ওভারটাইম করার যে সুযোগ সেটা হয়তো থাকে না, কিন্তু অনেক কোম্পানি আছে আপনি প্রচুর ওভারটাইম পাবেন। এখানে শিফট ওয়াইজ হবে, 12 ঘন্টা 12 ঘন্টা। তো এখানে হয়তো বা আপনাকে 8 ঘন্টা দিবে বেসিক, 3 ঘন্টা ওভারটাইম। তো আমার যে এক্সপিরিয়েন্স, ইন অ্যাভারেজ এখানে স্যালারি আসে 2400 থেকে 3000, 2700, 2800 এরকম আসে। আর এটা কিন্তু আপনার এটা এই যে সুপার শপ যতগুলি আছে দোকান, দোকান সহ সুপার শপ গ্রোসারি আইটেম, এগুলি সব সার্ভিস সেক্টরের মানে আন্ডারে। তো সার্ভিস সেক্টরের আন্ডারে আরও কী কী আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, এরপর আপনার মালয়েশিয়ার যে সরকারি হসপিটাল, প্রাইভেট হসপিটাল, এগুলোর ক্লিনারের কাজগুলা, এই সম্পূর্ণ কাজে কিন্তু সার্ভিস সেক্টরের আন্ডারে পড়ছে। তো আপনার নিঃসন্দেহে সার্ভিস সেক্টরে যেতে পারেন। এতে আসলে কোনো সার্ভিস সেক্টরে খুব একটা ডিফিকাল্ট জব নাই, এটা আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা করতে পারবেন। তবে সার্ভিস সেক্টরে যারা যাবেন, বিশেষ করে গ্লোসারি শপে, ওখানে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার মাছ কাটাকাটির দায়িত্ব পড়ে, গোস্ত কাটার দায়িত্ব পড়ে। তো ওখানে যাওয়ার পরে আপনাকে যে কোম্পানি যেই কাজ দিবে, আপনাকে সেই কাজ করার মন মানসিকতা থাকতে হবে। এখন আপনার যদি লেখাপড়া থাকে, সেক্ষেত্রে ক্রমান্বয়ে আপনার এই পজিশন ডেভেলপ করার সুযোগ আছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে গেলে আপনাকে কোম্পানি যেই কাজ দিবে, এই কাজ আপনাকে করতে হবে। এখানে যে এজেন্সি আপনাকে পাঠিয়েছে, সেই কাজ দেওয়া বা কাজ পরিবর্তন করার কোনো এখতিয়ার নাই। এটা হলো বাস্তবতা। আর হোটেলে আপনার ক্লিনারের কাজগুলো হয়, ওয়েটারের কাজগুলো হয়, আপনার টেক কেয়ারিংয়ের কাজগুলো হয়, এগুলো আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি, এগুলোতে আপনারা যেতে পারেন, এগুলো ডিফিকাল্ট জব না। আরেকটা জব হলো আপনার এই এগ্রিকালচার। মালয়েশিয়াতে আপনার এগ্রিকালচারও প্রচুর ডিমান্ড। এগ্রিকালচারের যারা কাজ করার অভ্যাস আছে, তারা আপনারা চাইলে এগ্রিকালচারে যেতে পারেন। এগ্রিকালচার খুব একটা হার্ড জব না, বাট করা যায়। এটা আমাদের দেশের মতোই, আমাদের দেশে যারা এগ্রিকালচার করে সেম অ্যাজ ওয়েল, বরং আমাদের চেয়ে কিছুটা কমফোর্টেবল ওখানে। ওখানে যারা এগ্রিকালচারের রিলেটেড জব করে, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ওরা খুব একটা মানে মানে ওই জবের প্রতি অনীহা প্রকাশ করে না। যারা ওই জবে যায়, তারা ওই জবে থাকতে অভ্যস্ত বোধ করে। আর একটা কাজ হলো আপনার মালয়েশিয়াতে প্লান্টেশন। এটা খুব হার্ডওয়ার্ক একটা জব, খুবই হার্ডওয়ার্ক একটা জব। এটা যারা যাবেন, যাদের ওখানে লোক আছে, অথবা প্লান্টেশন সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, অথবা প্লান্টেশন সম্পর্কে অনেকে জানেন, শুধুমাত্র তারাই সেক্টরে যাবেন। অযথা না বুঝে না শুনে
কেউ এই সেক্টরে যাবেন না। এই সেক্টর অসম্ভব বলতে আমি বলি না যে অসম্ভব, না, সম্ভব। কিন্তু আপনার যদি শরীরে শক্তি না থাকে, প্রচুর পরিমাণে এনার্জি না থাকে, আপনি যদি হার্ড ওয়ার্ক করার মতো মন মানসিকতা না থাকে, আপনি এই সেক্টরে যাবেন না। কারণ এটা খুবই হার্ড জব। আপনাকে যে এজেন্সি পাঠাবে উনি কিন্তু এই কাজ করবে না। আমি একটা উদাহরণ দেই। আমি আমার যে এক্সপিরিয়েন্স থেকে 2017 সালে হবে, অথবা 2017 সালের আগে, তো এক নরসিংদীর এক ভাইয়ের সাথে দেখা হয়েছে। উনি মাস্টার্স করছে, অনার্স মাস্টার্স করছে, করার পরে ওনাকে ওনার আমাদের যেই এজেন্সি বা দালাল যাই বলেন আপনারা, উনি পাঠিয়েছে, বলছে ফলের বাগান। তো ফলের বাগান বলে ওনাকে প্লান্টেশনে পাঠাইছে। এখন মালয়েশিয়াতে উনি যে এজেন্সি বলছে বা যে এজেন্ট বলছে ফলের বাগান, উনিও মিথ্যা কথা বলে নাই। আর যে গেছে সে তো ফলের বাগান শুনে মনে করছে ওখানে আপেল কমলার বাগান। ঠিক আছে, তো উনি চলে গেছে, যাওয়ার পরে তো দেখে খুবই হার্ড ওয়ার্ক। এটা আপনার ওই যে এই মালয়েশিয়ার যে প্লান্টেশনের যে ফলটা হয়, অর্থাৎ সয়াবিন তেল যেই ফল থেকে হয়, এটাকে ওই দেশে বুয়া বলে, বুয়া মানে ফল। তো উনি যেটা বলছে ফল, মালয়েশিয়ান ভাষা বুয়া, বাংলাদেশের ভাষা ফল, কিন্তু সেটা সোয়াবিন ফল, অর্থাৎ প্লান্টেশন সেক্টর। অর্থাৎ এই সেক্টরে যারা হার্ডওয়ার্ক করতে পারেন, যাদের এক্সপিরিয়েন্স আছে, যাদের কোনো অভিযোগ বা অভিমান নাই, তারা চাইলে এই সেক্টরে যেতে পারেন। যেমন প্রিভিয়াসলি এই সেক্টরে যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা এই সেক্টরে করে আসছে, তারা কিন্তু মোস্টলি ওই সেক্টরে যায়। তো আমি দেখছি আমার অভিজ্ঞতা থেকে, যারা প্লান্টেশনে জব করছে তারা প্লান্টেশনে যায় এবং যাচ্ছে। আমি তাদের থেকে কোনো সিঙ্গেল কমপ্লেনও পাইনি। তবে প্লান্টেশন সেক্টরটা ব্যাড সাইড হলো তাদের থাকার পরিবেশটা খুব একটা ফ্লেক্সিবল হয় না, বাট সময়ের সাথে সেটা খাপ খেয়ে নিতে হয়। তবে কিছু কিছু ব্র্যান্ডেড কোম্পানি আছে, যে কোম্পানিগুলোতে আপনি গেলে মোটামুটি থাকার জায়গা বা খাওয়ার জায়গা খুব একটা নোংরা হয় না বা বাজে হয় না। ছোট ছোট যে কোম্পানিগুলো, এগুলাতে আপনার থাকার জায়গা অনেক সময় খারাপ হয়। এখন ছোট কোম্পানি হইলে যে সব কোম্পানি থাকার জায়গা খারাপ তা কিন্তু না, ম্যাক্সিমামে ভালো। তবে দুই একটা কোম্পানির থাকার জায়গা খারাপ হয়। আর বাংলাদেশের কোনো এজেন্ট বা এজেন্সির কথা কিন্তু ওরা ওদের থাকার জায়গা খুব একটা পরিবর্তন করে না, তাদের সুবিধা মতো তারা পরিবর্তন করে। এটা হলো আমার এক্সপিরিয়েন্স, আমি আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। অনেকে বলবে না সত্যটা বা বাস্তবতা বলবে না। আর একটা সেক্টর হলো আপনার কনস্ট্রাকশন। এটা খুব হার্ড ওয়ার্ক, তবে বাঙালিরা পছন্দ করে করতে। যারা বাংলাদেশে এক্সপিরিয়েন্স আছে অথবা বাংলাদেশে এক্সপিরিয়েন্স নাই, তারাও এই সেক্টরে গেছে অতীতে। তবে এই সেক্টরের বদনাম হইল, কিছুটা বদনাম এই সেক্টরে আছে। কারণ এই সেক্টরে আপনার মেইন সাপ্লাই, আপনার যাওয়ার আগ পর্যন্ত বুঝতে পারবেন না কোনটা সাপ্লাই কোনটা ডাইরেক্ট কোম্পানি। একমাত্র যাওয়ার পরেই আপনি বুঝতে পারবেন যে এটা সাপ্লাই অথবা এটা ডাইরেক্ট কোম্পানি। অর্থাৎ আপনি যাওয়ার পরে আপনি বুঝবেন এমনও কোম্পানি আছে অনেক ভালো, এদের ভালো স্যালারি আসে, ভালো সুযোগ সুবিধা, যেটা আপনার ওই ফ্যাক্টরি বা অন্য অন্য সেক্টরে পাওয়া যাবে না। আবার এমনও আছে এরা ম্যাক্সিমাম এই প্রজেক্টে আপনার 2 বছর করছে, করার পরে আবার অন্য প্রজেক্টে নিয়ে যায়। তো এইভাবে আসলে ওই সেক্টরে একটু রিপুটেশন বা থাকার জায়গা আপনার সবসময় এক জায়গায় থাকে না। এটা আমি মনে করি কিছুটা আনফ্লেক্সিবল জব, হার্ডওয়ার্ক জব এবং রিস্কি জব। এই জবের মধ্যে রিস্ক আছে, যেটা বাংলাদেশে অনেকে করে অভ্যস্ত আছে, শুধুমাত্র তারা এই জবে যাবেন। আর এবার কিন্তু মালয়েশিয়াতে খুব একটা অ্যাভেলেবেল কনস্ট্রাকশন আপনারা পাবেন না। কারণ অ্যাজ এ গভর্নমেন্ট ডিক্লারেশন অনুযায়ী যে তারা এবার যখনই অ্যাপ্রুভেল দিবে, তারা শুধুমাত্র গভর্নমেন্ট প্রজেক্ট, অর্থাৎ গভর্নমেন্ট রিলেটেড যে প্রজেক্টগুলির জন্যে কনস্ট্রাকশন ওয়ার্কার প্রয়োজন, শুধুমাত্র ওই সব এজেন্ট বা এজেন্সিদেরকে তারা কনস্ট্রাকশনের অ্যাপ্রুভেলগুলি দিবে, অন্যথা তারা দিবে না। এটা তারা বলে আসছে। এখন যখন দিবে বাস্তবতার ক্ষেত্রে সেটা অন্যটা হইতে পারে। যখন আপনি যাবেন, যাওয়ার পরে হয়তো বা দেখতে পাবেন। তবে এটা তো আপনারা যেতে পারেন যদি ডিমান্ড থাকে। খুব একটা যে বিগ প্রবলেম তা না, সলিউশনেবল প্রবলেম হয়। তবে একটা সেক্টরে আমি আপনাদেরকে না যাওয়ার জন্য বলবো, সেটা হলো হাতে পাসপোর্ট। এটা নিয়ে আসলে মূলত কথা, যে হাতে পাসপোর্টে যারা নিছে, আমার অতীতের অভিজ্ঞতা থেকে বলতেছি, যেমন এই লাস্ট 22, 23, 24-এ যারা গেছে, এদের যে ম্যাক্সিমাম কোম্পানি যারা হাতে পাসপোর্ট নিছে এদের সাথে মানে প্রতারণা করছে। এখন আপনারা হয়তো অনেকে বলবেন, ভাই
বাংলাদেশ থেকে তো তারা গেছে, বাংলাদেশের এজেন্সি তো পাঠাইছে। এখানে শুধু যে তারা দায়বদ্ধ, বাংলাদেশের এজেন্সির কি কোনো দায়বদ্ধতা নেই? বাংলাদেশের এজেন্সির দায়বদ্ধতা আছে। অনেকে বলে পাঠিয়েছে, অনেকে না বলে পাঠিয়ে দিয়েছে। তো যারা বলে, যারা ধরেন আপনাকে কেউ আসলো যে উনি যাবে A to B, অর্থাৎ তারা এক কোম্পানিতে বিষয় থাকবে আর কোম্পানিতে কাজ করবে, এটাকে আমরা মূলত আমাদের যে ল্যাঙ্গুয়েজে A to B বলে, বা ওখানে বলে ফ্রি বার্ডস। আর ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই, একটা মাঝিকার মানে কোম্পানির আওতায় আপনার ভিসা থাকবে, আপনি বাইরে কাজ করবেন, তবে সেটা সম্পূর্ণ ইলিগেল। যদি আপনি বাইরে কাজ করতেছেন, খরা অবস্থায় আপনাকে ইমিগ্রেশন ক্যাচ করে, সেক্ষেত্রে আপনার ভিসা থাকলেও কিন্তু আপনি ইলিগেল, মালয়েশিয়ার আইনে আপনি জেলে যেতে হবে। এখন আপনার মালিক যদি স্ট্রং থাকে, মালিকের যদি ওই কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট থাকে বা কোনো গুড এভিডেন্স থাকে, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো মালিক পুল আপ করতে পারবে, এটাই নিয়ম। এখন নিয়মের বাইরে অনেক কিছু হয় বা ঘটে, সেটা আমি বলতে চাচ্ছি না, বলতে চাই না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি মালয়েশিয়ার নতুন সুযোগ হয়, আপনারা যারা অভিজ্ঞ উক্ত বিষয়, অর্থাৎ A to B বিষয় অভিজ্ঞ বা জেনে শুনে যাওয়া ছাড়া যারা নতুন, তারা যাবেন না। কারণ A to B বিষয়গুলোতে গেলে হয় কি, আপনার তারা এখানে যাওয়ার পরে অনেক ক্ষেত্রে পাসপোর্ট দিতে তারা টাকা চায়, 1,000 2,000 রিঙ্গিত, অনেক ক্ষেত্রে 3,000 রিঙ্গিতও চায়। কিন্তু যেটা ওরা সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার কথা প্রথম বছর, এটা কিন্তু তারা দেয় না। ম্যাক্সিমাম কোম্পানি দেয়, আবার অনেক কোম্পানি দেয় না। সেক্ষেত্রে হয় কি, সে নিরুপায় হয়ে বাংলাদেশে যার মাধ্যমে গেছে তাকে ফোন করে। তো আসলে বাংলাদেশ থেকে যখন তাকে ফোন করে, সে রিকোয়েস্ট ছাড়া কিছু করার থাকে না, এটা হলো বাস্তবতা। তো এরপরে দেখেন সেকেন্ড ইয়ারে আসে কি, অনেক কোম্পানি আপনার ব্যান্ড হয়ে যায়, বাতিল হয়ে যায়। অনেক কোম্পানি আপনার বিভিন্ন ইস্যুর কারণে এগুলো আপনার ক্যান্সেল হয়ে যায়। সেক্ষেত্রে এই যে যারা A to B-তে যায়, ম্যাক্সিমাম লোকগুলোই কিন্তু বিপদে পড়ে আর হয়রানির মধ্যে পড়ে। অতএব আমি আপনাদেরকে বলবো, যারা A to B অর্থাৎ ফ্রি ভিসা গিয়ে ওখানে কাজ করার মন মানসিকতা নিয়ে যাবেন, আমি তাদেরকে বলবো আপনি না জেনে না শুনে যাবেন না। আপনার ভাই ওখানে থাকে, আপনার বাবা থাকে, আপনার রিলেটিভ থাকে, তাকে আপনি আগে বুঝাইবেন যে আমাকে ওই বিষয় না নিয়ে কোম্পানি বিষয় নেওয়ার চেষ্টা করো, যেখানে আপনিও আমি বলবো আপনাদেরকে, যারা নেবেন তারাও থাকবেন হ্যাসেল ফ্রি, যারা যাবে তারাও থাকবেন হ্যাসেল ফ্রিতে। অর্থাৎ আপনি যাবেন, আপনার একটা কোম্পানি থাকবে, আপনার কোম্পানি আপনাকে বেতন দিবে, আপনার কোম্পানি আপনার ব্যাংক কার্ড দিবে, আপনার কোম্পানি আপনার ভিসা রিনিউ করাবে। আমি মনে করি আপনারা এই ধরনের কাজগুলোতে যান, এটা কিছুটা হলেও ফ্লেক্সিবল, নিরাপদ, এবং এটাই আসলে মূল শ্রম বাজারের যারা যেতে চান, আমি মনে করি তারা এই বিষয়তে যান। অর্থাৎ আপনি থার্ড পার্টির বিষয়ে গেলেন, ফোর্থ পার্টিতে গিয়ে কাজ করলেন, ওখানে গিয়ে কোনো বিপদ হইলে আপনাকে খুব একটা মানুষ দেখে না। আপনার আত্মীয় আছেন, ভাই আছে, বাবা আছে, আপনাকে বোঝা উচিত বিদেশে সবার একটা সীমাবদ্ধতা আছে। কারণ মালয়েশিয়ার যে রুলস, সেটা হলো তারা লোকাল ল্যাঙ্গুয়েজে বলে ইউ জাঙ্গান গাঙ্গু ওরাং লাইন, ইউ জাঙ্গান গাঙ্গু পাসাল ওরাং, অর্থাৎ অন্যের বিষয়ে তুমি নাক গলাইবে না। এটা তাদের রুলস এবং তাদের লোকাল যে মেন্টালিটি, সবার মধ্যে এই ইস্যুটা আছে। অর্থাৎ আপনি ওখানে গিয়ে বলতে পারবেন না উনি আমার ভাই লাগে, ওনার বিষয়ে আমি কথা বলবো। হয়তো বা দুই একজন সেটা মেনে নেবে, দুই একটা কোম্পানি আপনার সাথে কথা বলতে চাইবে, তবে ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে অ্যালাউ করবে না। সো এই ক্ষেত্রে আমিও আপনাদেরকে বলবো, যাদের এক্সপিরিয়েন্স নাই, নতুন, যাদের ভাষাগত প্রবলেম আছে, অথবা যাদের কোনো রিলেটিভ নাই, আপনারা কখনো এই বিষয়ে যাবেন না। এই বিষয়ে গেলে আপনি হয়রানির শিকার হবেন এবং বিপদে পড়বেন না। তো আমি আপনাদেরকে বলবো, যারা এই মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করবেন, যদি খোলে ইনশাল্লাহ, আপনারা চেষ্টা করবেন যে সব সেক্টরে যান। আমি আপনাদেরকে সব সেক্টরের গুড সাইড ব্যাড সাইড বলতেছি, তবে এই বিষয়তে না যাওয়ার জন্য চেষ্টা করবেন। এই বিষয়কে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। হ্যাঁ, যারা অতীতে মালয়েশিয়া ছিল, যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা ভাষা জানে, যারা রাস্তা চিনে, যাদের ওখানে গিয়ে কিছু করার, বাড়তি ইনকাম করার অপশন আছে, বা যাদের ওই দেশ সম্পর্কে অভিজ্ঞতা আছে, শুধুমাত্র তাদের বিষয়টা ভিন্ন। কারণ তারা জানে তারা ওখানে যাওয়ার পরে কী পরিস্থিতির শিকার হবে এবং সেটাকে কিভাবে ফেস করতে হবে, এবং সেটা কিন্তু তারা তার ওখানে ক্রিটিক্যালিটির জন্য বাংলাদেশের এজেন্সিকে ফোন করবে না, সে ওইখানে ওই কোম্পানির সাথে ডিল করতে পারবে। শুধুমাত্র তাদের বিষয়ে আমি কিছু বলবো না, বিকজ এটা তার নিজস্ব চয়েস, কারণ সে জেনে বুঝে শুনেই ওখানে যাচ্ছে। আর ম্যাক্সিমামে আমি আপনাদেরকে বলবো, যারা নিউ, প্লিজ ইফ ক্যান প্লিজ অ্যাভয়েড ফ্রি ভিসা।
কারণ ফ্রি ভিসা আপনার জন্য ডিফিকাল্ট হবে, ক্রিটিক্যাল হবে, এবং সেটা আমি মনে করি আপনার জন্য ডেঞ্জারাস। আর আপনি নতুন যাবেন আপনার ফ্যামিলিকে অ্যাফোর্ড করার জন্য, আপনি ফ্যাক্টরিতে যান, আপনি সার্ভিস সেক্টরে কাজে যান, আপনি ওয়্যার হাউসে যান, আপনি কনস্ট্রাকশন ডাইরেক্ট ভালো কোম্পানি পেলে যান, আপনি প্লান্টেশনে যান, আপ টু ইউ। কিন্তু ওই বিষয়তে আমি না যাওয়ার জন্য আমি আপনাকে বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।